নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের নিজের প্রিপারেশনে ব্যস্ত আছো। দেখো, আজকের এই ভিডিওটি আমাদের কোনো রকম কোনো জিকে, ইংলিশ, ম্যাথমেটিক্স এগুলোর কোনো ক্লাস নয়। আজকে যেটা নিয়ে আমি কথা বলতে চলেছি, এটা সকলের একটা জিজ্ঞাসা থাকে। যেমন ধরো, চাকরির পরীক্ষায় পড়তে পড়তে অনেক সময় নিজের ভেতরে সেলফ ডাউট আসে, অনেক সময় ল্যাক অফ মোটিভেশন আসে, বিভিন্ন সার্কামস্ট্যান্সের জন্য বিভিন্ন রকম সিচুয়েশন আমাদের লাইফে চলে আসে এবং তার ফলে আমাদের যে চাকরির পরীক্ষা আমরা দেই বা আমাদের পড়াশুনোতে তার উপর একটা খুব বাজেভাবে ইম্প্যাক্ট পড়ে। এবার এখানে আমি সেগুলো নিয়ে আলোচনা করব যে কি কি জিনিস তোমরা করবে যাতে তোমরা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তোমরা তোমাদের পছন্দের গভর্নমেন্ট জবে পৌঁছে যেতে পারো। দেখো, সবার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলি। বিগত 5-6 বছর আমার এক গভর্নমেন্ট জবের এই যে পড়াশুনোর সাথে আমার এক ওতপ্রোতভাবে আমি জড়িত, এবং তাছাড়াও বিগত 3 বছর ধরে আমি বিভিন্ন ইনস্টিটিউটে, অফলাইন এবং অনলাইন ইনস্টিটিউটে পড়াবার পরে এবং সেখানে বিভিন্ন স্টুডেন্টদের সাথে আমি কথোপকথনের পরে কিছু কনক্লুশন আমি পৌঁছেছি, যেগুলো আমি আমার অনলাইন ক্লাস বা আমার অফলাইন যখন ক্লাস চলে আমি তখন স্টুডেন্টদের পড়ানোর সাথে সাথে সেই জিনিসগুলোকে আমি গাইড করতে থাকি। আর যেহেতু চ্যানেলটির নাম কম্পিটিটিভ গাইডেন্স, তাই আমি তোমাদের এই গাইডেন্সটা অবশ্যই প্রোভাইড করব, যেটা ক্লাসের থেকেও খুব বেশি জরুরি। দেখো, সবার আগে তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, ধরো আজকে তোমরা কেউ আরআরবির জন্য পড়াশুনো করছো। কারোর টার্গেট হতে পারে কেউ আরআরবি এনটিপিসির পরীক্ষা কোয়ালিফাই করবে, কেউ গ্রুপ ডি করবে, কেউ জেই করবে, কেউ এলপি করবে। এক্স ওয়াই জেড যে কোনো পরীক্ষা হতে পারে, কিন্তু হঠাৎ করে সেই পরীক্ষার মাঝখানে তুমি দেখলে যে রাজ্য সরকারের কোনো, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এই ধরনের পুলিশের কোনো একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে। তো স্বাভাবিকভাবেই দেখো, আমাদের যারা বেকার তারা সবার আগে একটা চেষ্টা করে যে একটা জব সিকিউর করা। সেটা অবশ্যই তোমরা সাথে সাথে ফর্মটাও ফিল আপ করো, আমি বলবো যে সেটা অত্যন্ত জরুরি। কিন্তু এখানে সব থেকে বড় যে ভুলটা প্রথমেই আমাদের হয়ে যায়, মানে বিজ্ঞান একদম প্রাথমিক অবস্থায় যেটা হয়, সেটা হচ্ছে আমরা সিজনাল এমপ্লয়মেন্টের মতন কাজ করতে থাকি। মানে ধরো, আজকে আমি ডাব্লিউবিপির জন্য পড়ছি 2 মাস ধরে, 3 মাস ধরে ডাব্লিউবিপির পরীক্ষা আসার আগে ডাব্লিউবিপির জন্য আমি পড়লাম। আচ্ছা, তারপরে ডাব্লিউবিপির পরীক্ষা শেষ হয়ে গেল, ধরো এমটিএস, এসএসসির এমটিএস এর পরীক্ষার জন্য তারপর পড়ছো, তারপরে আবার গ্রুপ ডির জন্য পড়ছো। তো এভাবে গিয়ে কি হয়, কখনোই কোনো পড়াটাই তোমার কমপ্লিট হয় না। তো সবার আগে যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে এই মাইগ্রেন্ট ওয়ার্কারের মতন কাজটা করবে না, যে আজকে 3 মাস আমি এখানে কাজ করছি, আমি 3 মাস এখানে করছি, একটা না। তুমি যে কোনো একটা সিলেবাসের উপর ফিক্স থাকো। মানে ধরো, আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি এমন একটা সিলেবাস চুজ করো, যে সিলেবাসটা চুজ করলে তোমার ওই রেঞ্জে সমস্ত পরীক্ষাগুলো তুমি দিতে পারবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল এটা আমি তোমাদেরকে বলবো, যারা তোমরা ফ্রিকোয়েন্টলি আজকে 2 মাস এই পরীক্ষার জন্য, কালকে 2 মাস ওই পরীক্ষার জন্য, এটা সবার আগে বন্ধ করতে হবে। সেকেন্ড, আমি তোমাদেরকে যেটা বলবো, সাজেস্ট করব, সেটা হচ্ছে স্টপ বিইং এ কালেক্টর। তোমরা, কি হয়, আমি আমার নিজের লাইফেও আমি দেখেছি, আমি নিজেও একটা সময় এটাই ছিলাম, এর জন্য আমি তোমাদের আরো বলতে পারছি। একটা সময় ধরো, যখন আমি অঙ্ক করা শুরু করেছিলাম, তো একটা বই আমি সলভ করেছিলাম। তো সেই বইটা সলভ করার পরে তো আমি দেখলাম যে ভাই, আমার এই বইটা তো কমপ্লিট হয়ে গেছে, চলো আমি আরো 2-3টে বই নিয়ে আসি, নতুন বই আর একটা বই নিয়ে আসলাম, আমি সেই বইটাও সলভ করলাম। তারপরে আরো একটা বই নিয়ে আসলাম, সেটাও সলভ করলাম। এরকম করে শুধুমাত্র একটা অঙ্কের সাবজেক্টেই আমার কাছে 6টা বই চলে এসেছিল। এবার আমি প্রতিটা বই সলভ করেছিলাম, কিন্তু তারপরেও যখন আমি 6টা বই সলভ করলাম, তারপরেও যখন আমি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি, দেখছি আমি কখনোই পরীক্ষায় 100% স্কোর করতে পারছি না ম্যাথসে।
তার পিছনে কারণ হচ্ছে আমি যখন মাল্টিপল বুক ফলো করছিলাম, ধরো আজকে আমি এই বই, কালকে অন্য বই, এরকম যখন করতে যাচ্ছিলাম, তো আমার কনসেপ্ট ধরো সব বইতেই মোটামুটি কোশ্চেন সেমই থাকে। কোনো বইতে 1 নাম্বার থাকবে, কোনো বইতে 10 নাম্বার থাকবে, কোশ্চেন সব বইতে সমান। ঠিক আছে, তো এই জিনিসটা আমার বুঝতে অনেকটা সময় লেগে গেছিল। আমি তার পরবর্তীতে যখন একটা বই আমার কাছে, যে যে বইটা আমি পরবর্তীতে লাস্ট টাইম পড়েছিলাম, সেই বইটাতে একটা টপিক 5 বার 6 বার করে পড়তাম। মানে 5 বার 6 বার বলতে রিপিটেশন, ধরো আজকে পার্সেন্টেজ পুরো সলভ করলাম, বা পার্সেন্টেজের 200টা কোশ্চেন সলভ করলাম, এরকম ভাবে এক একটা করে চ্যাপ্টার সলভ করতে করতে ওই এক একটা চ্যাপ্টার 5 বার 6 বার করে সলভ করার পরে আমি একটা কনক্লুশনে পৌঁছালাম, এবং তারপরে আমার আর কখনো ম্যাথ নিয়ে ভাবতে হয়নি। যে আমি তারপরে যতবারই মোটামুটি পরীক্ষা দিয়েছি, ম্যাথে আমি 100% স্কোর করতে পেরেছি। সেটা তুমি আরআরবি বলো, সেটা তুমি এসএসসির এক্সাম বলো, বিভিন্ন এক্সাম বলো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমাদের সিলেবাস বা প্রিভিয়াস ইয়ারকে আমরা গুরুত্ব দেই না। মানে ধরো যে যেই পরীক্ষার জন্যই প্রিপারেশন নিচ্ছ না কেন, কেউ হতে পারে ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, কেউ হতে পারে আরআরবির জন্য প্রিপারেশন নিচ্ছ, কেউ হতে পারে এনটিপিসির আন্ডার গ্রাজুয়েটের প্রিপারেশন নিচ্ছ, কেউ গ্রাজুয়েট লেভেলের প্রিপারেশন নিচ্ছ, কেউ এএলপির জন্য প্রিপারেশন নিচ্ছ, হতেই পারে, না হবার কিছু নেই। কিন্তু সবার আগে আমাদের করতে হবে কি, আমাদের সেই একবার সিলেবাস শেষ হয়ে যাবার পরে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে 2 থেকে 3 বার পড়ে ফেলা। আমরা কি হয়, আমরা সিলেবাস শেষ করার পরেই আমরা জাম্প করি মক টেস্টে। আমাদেরকে মক টেস্টে জাম্প করার পূর্বে আমাদেরকে প্রিভিয়াস ইয়ার করতে হবে। আবার অনেকে কি করে, অনেকে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের ভিত্তিতেই সিলেবাস করে, সেটাও ভুল। আবার শুধুমাত্র তুমি কোর্স করে চলে গেলে, আর কিছু করলে না, প্রিভিয়াস ইয়ার করলে না, সেটাও ভুল। তাহলে আমাকে একটা পারফেক্ট ব্যালেন্স নিয়ে চলতে হবে। সেই ব্যালেন্সটা হচ্ছে আমাকে প্রথমে কোর্স করতে হবে, দেন যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার দিতে হবে। আচ্ছা, থার্ড তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মক টেস্ট। দেখো, আমরা প্রায়শই বিভিন্ন মক এক্সাম গুলো দেই। ধরো আরআরবির যদি বলো, তুমি আরআরবির তোমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট গুলো দিয়ে থাকো। তোমরা কি করো, মক টেস্ট, অনেকে ভাবে যে আমার তো প্রিপারেশন 60% হয়েছে, আমি 6 মাস হচ্ছে পড়েছি বা 1 বছর হচ্ছে পড়েছি, সমস্ত কিছু আমার রেডি নেই। কিন্তু ভাই বিশ্বাস করো, তুমি চাকরি পাওয়ার পরেও তোমার কোনোদিন কিছু রেডি থাকবে না। অনেস্টলি স্পিকিং, তুমি যখন চাকরি পেয়ে যাবে, তুমি তখনও বলতে পারবে না তোমার সবকিছু 100% রেডি। তুমি কখনো 100% রেডি করে চাকরির পরীক্ষায় বসতে পারবে না। ঠিক আছে, সবার আগে এই জিনিসটা তোমাকে মাথায় নিতে হবে। তুমি দেখছো তোমার সিলেবাসে 60% শেষ হয়ে গেছে, তুমি রিভিশন করেছো মাল্টিপল টাইমস, ব্যাস দ্যাটস ইট। তুমি এবার মক টেস্ট দেওয়া শুরু করো, তার সাথে রিভিশন করতে থাকো। তুমি যত বেশি এন নাম্বার অফ টাইমস, তুমি যত বেশি একটা জিনিস রিভিশন করবে, তোমার তত বেশি সেটার উপরে গ্রিপ স্ট্রং হতে থাকবে। ঠিক আছে, আর মক টেস্টের যেটা বলছিলাম, যখন তোমার 60% 70% তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেল, দেন তুমি মক টেস্ট দিচ্ছ। এবার মক টেস্ট দিতে গিয়েও আমরা ভুল করে ফেলি। কি ভুল? মক টেস্ট দিতে গিয়ে যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা মক টেস্টের নাম্বার দেখে খুব বেশি আপ্লুত হয়ে যাই। মানে ধরো আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি, গ্রুপ ডি তুমি একটা মক দিয়েছো, যেই মকে 100টা কোশ্চেন আছে, আর তুমি সেইখানে পজিটিভ নেগেটিভ মিলিয়ে মোট 50 বা 60 পেয়েছো। তোমার তো বেজায় মন খারাপ, কারণ গ্রুপ ডি তে 80 না পেলে তুমি সিলেকশন হবে না, 80 90 এর কাছাকাছি না পেলে। এইবার পরে আরেকদিন তুমি দেখছো না, তুমি কিন্তু মকটা অ্যানালাইসিস করলে না, সেই মকটাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখে তুমি যেগুলো পারলে না সেগুলোকে না খুঁজে, আবার এমনও হয় সেগুলো আমরা যদি না দেখি, সেই ভুলগুলো বারবার রিপিট হতে থাকবে। তাহলে মুদ্রা কথা হচ্ছে, একটা মক টেস্ট দেবার পরে এই মক টেস্টটা আমি আবার পুনরায় শুরু করব, সেখানে আবার 1 থেকে 100 অব্দি সমস্ত কোশ্চেন করব। কারণ পরীক্ষার সময় এমন কিছু কিছু কোশ্চেন হয় যেগুলো আমরা গেস ওয়ার্ক করি, মানে আন্দাজে ঢিল। এবার কিছু কিছু ঢিল লেগে যায়, সেটাকে আমরা তারপরে যখন ঠিক হয়ে যায়, আমরা নিজের জ্ঞান ভেবে ভুল করে নিই। তো এই জায়গাটায় সবচেয়ে বেশি ভুল আমাদের হয়ে যায়। আমরা যদি সেই আন্দাজে মারা কোশ্চেন গুলোকে জ্ঞান ভেবে ভুল করি, তখন আমরা ওই টপিকটাকে পুরোপুরি নেগলেক্ট করে দিয়ে চলে যাব। তার ফলে কি হচ্ছে, ওই টপিকের থেকে যদি অন্য কোনো কোশ্চেন আসে, তখন কিন্তু আর সেই টপিকটা তুমি পারবে না। তাহলে মক টেস্ট দেওয়ার পরে, রেদার দেন তুমি কত মার্কস পেয়েছো, তুমি তোমার
টার্গেট হওয়া উচিত, তোমার অ্যাকুরেসি মেনটেন করতে হবে, তোমাকে পার্সেন্টাইল ইমপ্রুভ করতে হবে, ন কি মার্কস। এমন হতে পারে মক টেস্টটা খুব কঠিন, এই মক টেস্টে 50 পাওয়া মানেও খুব বিরাট ব্যাপার, সেখানে তুমি 48 পেয়েছো। আবার এমনও হতে পারে যে মক টেস্টে 90 না পেলে ওটাকে পরীক্ষা দেওয়ার যোগ্য ভাবা যায় না, তুমি সেখানে 70 পেয়ে নাচানাচি করছো, এটাও ভুল। তো তোমাকে একটা ফাইন ব্যালেন্সে আসতে হবে, যেখানে তুমি মক টেস্ট দেবে, দেবার পরে তোমাকে এটা ভালো করে অ্যানালাইসিস করতে হবে। বোঝা গেল এই অবধি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো আমরা মক টেস্টের স্কোর শেয়ার করি, এবং যখন আমরা একটা চাকরির পরীক্ষার প্রিপারেশনে চলে যাই, আমাদের বন্ধু বান্ধব হয়ে যায় সেই চাকরির পরীক্ষা ওরিয়েন্টেড। সারাটা দিন আমরা শুধু কে কত মকের কত স্কোর হলো, কার কত হলো, কে কিরম, কে চাকরি পেলো কে না পেলো, আমরা পথে এই যে জার্নিটাকেই ফিল করতে ভুলে যাই। ভাই আমি তোমাকে একটা লিটারেলি মানে বলছি যে আমারও একটা দিন ভীষণ ইচ্ছা ছিল যে আমি জানবো যে চাকরি পাওয়ার পর কেমন লাগে। তো ভাই যখন নিজে পেয়েছি না, তুমি বিশ্বাস করো, তখন একটা জিনিস বুঝবে যে তুমি যখন ভীষণ হার্ড ওয়ার্ক করে একটা জব সিকিউর করবে, তোমার ওই যে জব পাওয়ার যে আনন্দটা, সেটা আর কখনো, হঠাৎ করে দেখবে তোমার যে একটা টাইট শিডিউল ছিল, একটা পড়া ছিল, একটা সিলেবাস ছিল, হঠাৎ করে সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তুমি একটা রিল্যাক্সড হয়ে গেছো। এবার এই স্টেজটাতেও যেতে গেলে তোমাকে আগে এই যে জার্নিটা আমি বলছি, যেই জার্নিতে প্রচন্ড মেন্টাল প্রেসার আসে, প্রচন্ড ফ্রাস্ট্রেশন আসে, প্রচন্ড সেলফ ডাউট আসে যে আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, আমি পারবো। দেখো তুমি পারবে, অবশ্যই পারবে। তুমি যদি রিগোরিয়াসলি পড়তে থাকো, রিগোরিয়াসলি, আমি তোমাকে একটা জিনিস বলছি, হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক দুটোই করতে হবে তোমাকে একটা চাকরি পেতে গেলে। আর যদি তুমি জেনারেল স্টুডেন্ট হও, তাহলে তো তোমার কপালে আরো দুঃখ আছে, তোমাকে র্যাঙ্ক করার কথা ভাবতে হবে, না হলে গিয়ে বর্তমান দিনে যেভাবে ভ্যাকেন্সি যাচ্ছে, তাতে গিয়ে তুমি কিন্তু কোনো একটা জায়গা সিকিউর করতে পারবে না। এবার তারপরেও কি কেউ পাচ্ছে না জেনারেলের চাকরি? অবশ্যই পাচ্ছে। তো তারা যদি পায়, তুমি কেন পাবে না? তারা তো কেউ মায়ের পেটের থেকে নৌকার স্রোতের অনুকূল আর প্রতিকূল শিখে আসেনি, বা লাভ ক্ষতি শিখে আসেনি, সবাই এখানে বসে শিখেছে। দেখো মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, যার কার কতটা ইচ্ছে, কার কতটা মানে আকাঙ্ক্ষা আছে যে আমি এটা তাড়াতাড়ি পাবো, এখান থেকে আমি তাড়াতাড়ি। এবার হ্যাঁ, আমি এইটুকু মানি যে সবকিছু তোমার করার পরেও সবকিছু তোমার হাতে থাকে না। কিছু জিনিস আনকন্ট্রোলেবল, সত্যি কথা বলছি। মানে তুমি বুঝতে পারবে চাকরির পরীক্ষা দিতে গিয়ে লাক ফ্যাক্টর অবশ্যই কাজ করে, কিন্তু সেই লাক ফ্যাক্টর তখনই তোমার সাথ দেবে যখন তুমি হার্ডওয়ার্ক করবে। উইদাউট হার্ডওয়ার্ক তোমার লাক তোমার সাথ দেবে না। তোমার লাক আজকে তোমার সাথ দিচ্ছে না, তুমি 0.5 নাম্বার, 0.25 নাম্বারে, আমি নিজেই বহু পরীক্ষায়, আমার মনে আছে আমি 2023 সালে আমি বাড়িতে বলেছিলাম যে আমি হয়তো এমটিএস এর চাকরিটা পেয়ে যাবো, কারণ সেই বছর আমার খুব ভালো স্কোর ছিল এমটিএস এ। কিন্তু ভাই বিশ্বাস করো, আমি 0.25 নাম্বারে এমটিএস এর ফাইনাল প্যানেল দিই। তো সেখানে ওই কষ্ট, মানে তুমি একটা টাইমে না, এই যে আমি যে কথাগুলো বলছি এখন, হয়তো আমার সেই দিনগুলো মনে পড়লে মনে হচ্ছে যে না, আমি কতটা কি কোন জায়গা থেকে উঠে এসেছি। দেখো তোমরাও যদি ভিগোরিয়াসলি একটা জিনিস মনে রাখবে, যেটা শুরু করেছো সেটা শেষ করবে, তোমরা অবশ্যই পারবে। কেন পারবে না? আমি যদি পারি, অন্য 5টা ছেলে যদি পারে, কেন তুমি পারবে না? আমরা সবাই মিডিওকার এভারেজ স্টুডেন্ট, কেউ কাজ করছে, সবার সার্কামস্টেন্স আলাদা, তুমি কেন পারবে না বলো? হতে পারে তোমার প্রচন্ড ফাইন্যান্সিয়াল স্ট্রাগল চলছে, হতে পারে তোমার হার্ট ব্রেক হয়েছে, হতে পারে তোমার বাড়িতে বাবা মা অসুস্থ হতে পারে, বিভিন্ন রকম সার্কামস্টেন্সেস হতে পারে, কিন্তু তার বাইরেও দেখো তুমি একটা স্বপ্ন নিয়ে জিনিসটা শুরু করেছিলে। এখানে তোমাকে এই জায়গা থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে এখান থেকে একটা চাকরি নিয়ে। দেখো তুমি যদি হাল ছেড়ে দাও, তাহলে তো হয়ে গেল অর্ধেক। এই যে চাকরির পরীক্ষায় হয় না, যখন যে কোনো একটা প্রিলিমিনারি এক্সাম দিতে যাবে, দেখবে এখানে 10 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু পাশ করছে কতজন প্রিলিমস? 50,000, 60,000, 70,000, এরকম। তার মানে কি, একে তো 80 থেকে 90% স্টুডেন্ট হচ্ছে ভিড়। দেখো প্রত্যেকেই, তোমরা নিজেরাও অনেকে দেখতে পারবে, যারা এতদূর আমার এই অডিওটা শুনেছো তারা বুঝতে পারছো
কিন্তু অনেকে এত দূর অব্দি আসেনি। তোমরা তাদের অ্যাটেনশন স্প্যান সম্পর্কে বুঝতে পারছো যে তাদের অ্যাটেনশন কতটা উইক আর তারা কতটা ডিস্ট্রাক্টেড। এই জায়গায় যদি তুমি কিছুটা নিজেকে সংযত করো এবং ফোকাস রাখো, অর্ধেক দুনিয়া যেখানে ডিস্ট্রাক্টেড রিল দেখতে, তুমি সেখানে বেরিয়ে যেতে পারবে। তো ভাই, আমার হাম্বেল রিকোয়েস্ট, এই টাইমটাতে, এই যে ধরো আপকামিং 1 বছর 2 বছর, এই যে টাইমটা তোমাদের হাতে আছে, যাদের বয়স আছে, দেখো এখনো যাদের বয়স আছে 24 বছর 25 বছর, তারা কিছু বুঝতে পারছো না, কিন্তু যখন 27 হয়ে যাবে 28 হয়ে যাবে না, তখন কিন্তু চারিপাশের থেকে তোমার দিশাহারা হয়ে যাবে, কারণ অনেক পরীক্ষার ফর্ম ফিল আপ তুমি করতে পারবে না যদি জেনারেল ক্যান্ডিডেট হও। মানে যেই জেনারেল ক্যান্ডিডেট ছেলেটা 22 বছর 23 বছরে প্রতি মাসে 2টো করে এক্সাম দিচ্ছে, সেই ছেলেটাই যখন পরীক্ষা দিতে দিতে তোমার 28 27 হয়ে যাবে না, দেখবে সারা বছরে একটা পরীক্ষা পাচ্ছ না তুমি। আমি এইগুলো সবকিছুতে ভুক্তভোগী ভাই। আমি আমি আমার এই লাইফ, মানে এই চাকরির প্রিপারেশনে আমি একদম, তুমি ভেবো না আমি খুব সহজে একটা গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পেরেছি। একদম না ভাই। আমি মানে লাস্ট টাইমে এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে আমি লাস্টে ছেড়ে দিয়েছি, আমি পড়া ছেড়ে দিয়েছি। কি করতাম? আমি পড়াতাম। একদম বাস্তব কথা বলছি। দেখো, আমার তো করতে হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে, যখন আমি সেই, মানে সেই সিচুয়েশনটায় ছিলাম, তোমাকে কিছু করতে হবে, কিন্তু পড়া ছাড়া আমি কিছু পারি না। তো এই একমাত্র কাজ, আমি গভর্নমেন্ট জবের জন্য পড়ানো শুরু করলাম। এটা পড়তে গিয়েও নিজের পড়তে হচ্ছে। এবার তাই বলে তোমরা এখন পড়ানো শুরু করো না। আমি তোমাদের বারবার বলছি যে অনেকেই দুটো অঙ্ক পেরে কিছু না পারলে সবাই অঙ্কের মাস্টার হয়ে যায়, পরিষ্কার বলছি। এই নৌকার এদিক আর ওদিক চলছে, অঙ্কের মাস্টার হয়ে গেলাম, শর্ট ট্রিক আমি দেখে নিলাম। ম্যাক্সিমাম স্টুডেন্ট শর্ট ট্রিক শর্ট ট্রিক শর্ট ট্রিক, বিভিন্ন কোচিং সেন্টারে যখন আমি পড়াতাম, দেখতাম যেই মাস্টার শর্ট ট্রিকে অঙ্ক করায় তার কোচিং সেন্টার, তার স্টুডেন্ট ভরা ঘুম। কিন্তু সেই মাস্টারকেই যখন স্টুডেন্ট উল্টো ঘুরিয়ে কোশ্চেন করতো, মাস্টার বলতো এটা এরম ভাবেই হয়। ঠিক আছে? তো এই জায়গাগুলো তোমাদেরকে বুঝতে হবে। তোমাদের হাল ছাড়লে চলবে না। যেই উদ্যম নিয়ে তোমরা শুরু করেছিল, হ্যাঁ, এবার অনেক সার্কামস্টেন্সেস আছে, যেরকম তোমাদের এক্সামের ডেট দিচ্ছে না, সেগুলো তোমার হাতে নেই। কিন্তু যেটা তোমার হাতে আছে সেটা তুমি করো, রেস্ট ছেড়ে দাও ভাই। তুমি সবকিছু কন্ট্রোল করতে যেও না, তুমি সবকিছু কন্ট্রোল করতে পারবে না। তোমার হাতে যেটুকু আছে কন্ট্রোল করা, তুমি সেটুকু করো, বাকিটা ভগবানের হাতে ছেড়ে। ঠিক আছে? অবশ্যই দেখো, তুমি তোমার হার্ডওয়ার্কের পরিণাম দেখতে পাবে। তো দেখো, আজকের মতন আমি এইখানেই শেষ করছি। আমি এই কথাটা কেন বললাম, আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা বিভিন্ন ভাবে ডিস্ট্রাক্টেড। তাদের জন্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এতদিনের, আমি তোমাদেরকে এই ভিডিওটা সামারাইজ করলাম। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের মতামত। ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামীকাল অন্য একটি ভিডিওতে। থ্যাংক ইউ।